ক্যারিবীয় সমুদ্রে এক টুকরো ভূমি, যার নামও অনেকে জানেন না। আয়তনে প্রায় ঢাকার সমান, জনসংখ্যায় রাজধানীর একটি মাঝারি ওয়ার্ডের সমান। অথচ এই গ্রীষ্মে সেই ভূমির ছেলেরা বিশ্বকাপের মাঠে নামছে। আয়তন ও জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হতে চলেছে কুরাসাও। স্প্যানিশরা একসময় একে অকেজো দ্বীপ বা আইলা ইনুতিলেস বলতো, যেখানে কোনো খনিজ বা মিঠা পানির উৎস ছিল না। আজও তাদের পান করার পুরো পানি সমুদ্র থেকে লবণমুক্ত করা হয়। ১৬৩৪ সালে জোহান ভান ওয়ালভিকের নেতৃত্বে ডাচরা দ্বীপটি দখল করে নেয়। তারা একে বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলে। ১৬৬২ সালের দিকে এটি আটলান্টিক অঞ্চলের দাস ব্যবসার বড় হাব হয়ে ওঠে। রাজধানী উইলেমস্টারের বাড়িগুলো লাল, হলুদ, নীল আর সবুজ রঙে সাজানো। এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ১৮১৭ সালে গভর্নর আলবার্ট কিকার্ট সাদা রঙের দেয়াল নিষিদ্ধ করেন। সাদা রঙের প্রতিফলনে চোখের ক্ষতি বা মাইগ্রেন হয় বলে তিনি অজুহাত দেন। পরে আসল কারণ জানা যায়। দ্বীপের একমাত্র রঙের কারখানার মালিক ছিলেন তিনি নিজেই। এই ব্যবসার মাধ্যমে তিনি বিপুল মুনাফা লুটেছিলেন তখন। এই শহরে ১৭৩২ সালে নির্মিত একটি প্রাচীন ইহুদি সিনাগগ রয়েছে। এর মেঝে সবসময় বালু দিয়ে ঢাকা থাকে। স্প্যানিশ ইকুইজিশনের সময় গোপনে প্রার্থনা করার জন্য পায়ের শব্দ লুকানো হতো। দ্বীপটিতে চাষাবাদের সুযোগ খুব কম। স্প্যানিশরা কমলা লেবু চাষ করতে গিয়ে ব্যর্থ হয়। শুষ্ক আবহাওয়ায় কমলাগুলো তেতো লারাহা লেবুতে পরিণত হয়। এই তেতো লেবুর খোসা থেকেই তৈরি হয় ব্লু কুরাসাও। বিশ্বজুড়ে জনপ্রিয় এই নীল রঙের পানীয় তাদের বড় একটি পরিচয়। বর্তমানে দ্বীপের অর্থনীতি মূলত পর্যটন ও তেল পরিশোধনের উপর নির্ভরশীল। ২০ শতকের শুরুতে ভেনেজুয়েলায় তেল আবিষ্কার হওয়ার পর কুরাসাওয়ের ভাগ্য বদলাতে শুরু করে। ডাচরা কুরাসাওয়ের গভীর সমুদ্রবন্দর কাজে লাগিয়ে বড় তেল শোধনাগার বানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডস তার ক্যারিবীয় দ্বীপগুলোকে একত্রে করে নেদারল্যান্ডস এন্টিলিস গঠন করে। কুরাসাও, বোনের, সেন্ট মার্টিন সহ ৬টি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চল ছিল নেদারল্যান্ডস রাজ্যের অধীনে, কিন্তু স্বাধীনভাবে পরিচালিত। ২০১০ সালে এই কাঠামো ভেঙে দেয়া হয়। কুরাসাও নেদারল্যান্ডসের একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয়। ২০১১ সালে তারা স্বাধীন ফুটবল ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের নিজস্ব সংসদ ও প্রধানমন্ত্রী রয়েছে, তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নেদারল্যান্ডস সরকার নিয়ন্ত্রণ করে। কুরাসাওয়ের নাগরিকদের ডাচ বা ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্টই তাদের বিশ্বকাপের স্বপ্ন পূরণে বড় হাতিয়ার হয়েছে। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ফুটবলাররা তাদের শেকড়ে ফিরে এসেছেন। ২০১৫ থেকে ১৬ সালের দিকে ডাচ কোচ প্যাট্রিক ক্লুইভার্ট প্রথম এই প্রক্রিয়া শুরু করেন। বর্তমান কোচ ডিক অ্যাডভোকাট একটি প্ল্যান তৈরি করেন। তিনি নিজে নেদারল্যান্ডসে গিয়ে ফুটবলারদের রাজি করান। আর্মান্ডো ওবিস্পো, তাহিদ চুং এবং জুনিনহো বাকুনার মতো খেলোয়াড়রা দলে আসেন। লিয়ান্দ্রো বাকুনা বা র্যাঞ্জেলা জাঙ্গার মতো অভিজ্ঞরা দলে যোগ দেন। দলের লজিস্টিক্স ও অন্যান্য সুযোগ সুবিধায় পেশাদারিত্ব নিয়ে আসা হয় তখন। অ্যাডভোকাট খেলোয়াড়দের বেতন ও ভালো যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেন। ডাচ টোটাল ফুটবল দর্শনের সাথে ক্যারিবীয় সাহসিকতার মিশেল ঘটে দলটিতে। ক্যারিবীয় সংস্কৃতির আনন্দমুখর পরিবেশও দল থেকে কেড়ে নেওয়া হয়নি। ম্যাচের আগে নাচ গানের রীতি তাদের সেরা পারফরম্যান্স জোগাতে সাহায্য করে। বাছাই পর্বে তারা একটি ম্যাচও হারেনি। বারমুডাকে তারা ৭-০ গোলের বড় ব্যবধানে হারায়।
2025 সালের 18 নভেম্বর জামাইকার কিংস্টনে ছিল তাদের শেষ ম্যাচ। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে তাদের অন্তত ড্রয়ের প্রয়োজন ছিল। কুরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রুম জামাইকার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। ম্যাচের স্টপেজ টাইমে রেফারি জ্যামাইকার পক্ষে পেনাল্টি বাঁশি বাজান, কিন্তু VAR রিভিউয়ের পর সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। গোলশূন্য ড্রয়ের মাধ্যমে কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এই অর্জনের পর পুরো দ্বীপটিতে উৎসবের বন্যা বয়ে যায়। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। স্থানীয় পানীয় রামবার্দে আর বিয়ার হাতে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। দিনটিকে উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হয়। 2026 সালের 14 জুন হিউস্টনের NRG স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হবে। গ্যালারিতে সেদিন 70,000 দর্শকের ভিড় থাকবে। সেখানে কুরাসাওয়ের লাল হলুদ আর নীল রঙের পতাকার ঢেউ উঠবে। স্প্যানিশরা একসময় এই দ্বীপকে ডাকত আইলা ইনুতিলেস বা অকেজো দ্বীপ। 14 জুন হিউস্টনের মাঠে যখন কুরাসাওয়ের জার্সি পরা ছেলেরা খেলতে নামবে, তখন সেই পুরনো তকমার জবাব দেওয়ার সময় আসবে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।